আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের পঞ্চম অধ্যায় অর্থাৎ দেখতে হলে আলো চাই উক্ত অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্নতে বলা হচ্ছে দর্পণ কাকে বলে। তাহলে আমরা জানি আলোর যে প্রতিফলন ঘটে যেই তলটার মধ্যে তাকেই বেসিক্যালি দর্পণ বলা হয়। তাহলে আমরা বলতে পারি যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলা হয়। আমাদের দ্বিতীয় প্রশ্নতে বলা হচ্ছে আলোর প্রতিসরণ কাকে বলে। সো আলোর প্রতিসরণ বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি। আমাদের ধরো এটা হলো গিয়ে একটা হালকা মাধ্যম, ধরো এই উপরেরটা হচ্ছে আমার একটা হালকা মাধ্যম, অর্থাৎ আমরা ধরতে পারি একটা আচ্ছা, আমরা ধরতে পারি যে আমার এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম ধরে নিতে পারি, আমাদের এটা একটা হালকা মাধ্যম, বা ধরে নিতে পারি এটা একটা বায়ু মাধ্যম, আর এখানে আমরা ধরতে পারি এটা একটা ঘন মাধ্যম অর্থাৎ পানি মাধ্যম। এখন এই দুইটা মাধ্যমের মধ্যে এই যে বরাবর যে তলটা, এই তলটাকে আমরা বলতে পারি বিভেদ তল, আর একদম একদম সোজা 90 ডিগ্রি বরাবর একটা দাগ দিতে পারি যেটাকে আমরা বলতে পারি অভিলম্ব। সো যখন তোমরা পানির মধ্যে দেখবা টর্চ লাইট যদি মেরে দেখো, ধর আমরা হলো গিয়ে টর্চ লাইটটা এভাবে মারতেছি, ঠিক আছে। সো আলোকে আমরা এভাবে করে পাঠাচ্ছি। এখন সে আসলে কি হবে, এরকম করে যাওয়ার কথা ছিল না, বাট সে এরকম করে না যেয়ে সে কিছুটা এরকম বেঁকে যায়, ঠিক আছে। সো এই যে আলোকে যখন আমরা একটা স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমে পাঠাচ্ছি, তখন সে কি করতেছে, একদম ওই বরাবর আপতিত না হয়ে সে আসলে কিছুটা বেঁকে যাচ্ছে, সে তার দিক পরিবর্তন করতেছে। এই যে সে যে দিক পরিবর্তন করতেছে, এই দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয়। সো কিভাবে লিখতে পারি, আলো যখন একটা স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটা স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়ে তীর্যকভাবে আপতিত হয়, তখন দুই মাধ্যমের বিভেদ তলে, মানে আলোটাকে যদি তুমি একদম খাড়া লম্বা সোজা বরাবর করে এভাবে টর্চ লাইট দাও তাহলে সেটা ভিন্ন কথা। তুমি যদি এরকম বাঁকা ভাবে হলো গিয়ে টর্চ লাইট দাও, ধরো আমি টর্চ লাইটটা এভাবে বাঁকা করে হলো ধরলাম, তখন দুইটা মাধ্যমের বিভেদ তলে এর গতিপথের দিকটা বদলে যাবে, মানে এটা এরকম নাই, সেটা হলো কিছুটা এরকম বেঁকে এভাবে করে আলোটা আসলে যায়। সো আলোক রশ্মির এই যে দিক পরিবর্তন করার যে ঘটনা, একেই বলা হচ্ছে বেসিক্যালি আলোর প্রতিসরণ। আমাদের তৃতীয় প্রশ্নতে বলা হচ্ছে আলোর প্রতিসরাঙ্ক কাকে বলে। সো আলোর প্রতিসরাঙ্ক কাকে বলে আমরা বলতে পারি, আলোর প্রতিসরাঙ্ককে ইটা বলা হয় বেসিক্যালি, ঠিক আছে। সো ইটাকে কিভাবে প্রকাশ করা হয়, এভাবে এন দিয়ে একটু লম্বা করে টান দিলে এটাকে ইটা বলা হয়। সো আমাদের একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই আসলে ধ্রুব। আলোর এই যে ধ্রুবটা, এই ধ্রুবকেই বলা হচ্ছে প্রতিসরাঙ্ক। সো আমাদের বেসিক্যালি এই যে ধরো মানে ইটাকে বেসিক্যালি প্রতিসরাঙ্ক বলা হয়। তাহলে ইটার সূত্র হলো গিয়ে সাইন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্রাইম, ঠিক আছে, এরকম আসলে। তাহলে আমাদের এই যে সাইন থিটা আর সাইন থিটা প্রাইম দুটার অনুপাত করলে আমরা যে ভ্যালুটা পাই ওইটাকেই বলা হয় কি প্রতিসরাঙ্ক। তাহলে আমরা বলতে পারি যে নির্দিষ্ট মাধ্যম নির্দিষ্ট আলোচনা আমার এটা ফিক্স করা থাকবে। তো এক্ষেত্রে আপতন কোণের যেই সাইন, মানে যেই কোণটা আসবে এবং যেই কোণটা প্রতিসরিত হবে, মনে করো আপতন কোণ কোনটা আর প্রতিসরণ কোণ কোনটা, সেটা যদি আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। ধরো আমার হলো এটা একটা তল, ঠিক আছে, এই তলের মধ্যে আমার এভাবে করে একটা আলোক রশ্মি আসলে যাচ্ছিল। এখন এই যে আমার তীর চিহ্নটা এখান থেকে স্টার্ট হয়েছে, তার মানে এইখানে আমার এই লম্বের সঙ্গে অভিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণটা হলো আপতন কোণ, যাকে আসলে আই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়, আই দ্বারা প্রকাশ করা হয়। আর এই যে যেই তীর চিহ্নটা শেষে বের হয়ে গেছে এটাকে বলা হয় প্রতিসরণ কোণ। এটা এই যে এর সাথে অভিলম্বের যে কোণটা উৎপন্ন হয় এটাকে প্রতিসরণ কোণ বলা হয়। তাহলে প্রতিসরণ কোণকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে আপতন কোণের সাইনের অনুপাত আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি যে সাইন আপতন কোণ মানে আই আর প্রতিসরণ কোণ মানে হলো গিয়ে আর, এটাকে আসলে প্রতিসরাঙ্ক বলা হয়। এই দুটাকে ভাগ করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটাকে কি বলা হয়, প্রতিসরাঙ্ক বলা হয়, অর্থাৎ ইটা বলা হয়। সো আমরা এইভাবে না লিখে এভাবে লিখতে পারি যে সাইন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্রাইম, একই কথা, আলটিমেটলি দুইটা জিনিস আলটিমেটলি একই কথা। সো তুমি যেটা বলবো ওইটাই কারেক্ট। চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নতে, বলা হচ্ছে বস্তুর প্রতিসরাঙ্ক আসলে কাকে বলা হয়। একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একই রকমের, এই ধ্রুবকটাই হলো বস্তুর প্রতিসরাঙ্ক। পরবর্তী প্রশ্নতে বলা হচ্ছে আপতন কোণ কাকে বলে। তাহলে আমি বললাম যে আমাদের হলো যেই রশ্মিটা আপতিত হচ্ছে, প্রথমেই যে তীর চিহ্নটা আসতেছে, ধরো এটা হলো আমার চিত্র, এই যে তীর চিহ্নটা আমার ধরো এখান দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে এই রশ্মিটা এইটুকু রশ্মি
রশ্মি হলো গিয়ে আপতিত রশ্মি, ঠিক আছে? এই আপতিত রশ্মিটা এই অভিলম্বের সঙ্গে যেই কোণটা উৎপন্ন করবে সেই কোণকেই বলা হয় আপতন কোণ। তাহলে আমাদের আপতিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণকে আপতন কোণ বলে। আপতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি বিবৃত করো। তাহলে আমাদের আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রতে কি বলছে সেটা আমরা একটু দেখি। সো আমাদের ওই যে ইটার যে সূত্রটা সংজ্ঞাটা, ওই সংজ্ঞাটা এখানে বেসিক্যালি বলা হয়েছে যে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি হলো একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই ধ্রুব থাকে। তার মানে আমার হলো এটা যদি একটা ধরো চিত্র হয়, ধরো এটা হলো আমার আপতিত রশ্মি, এটা হলো আমার প্রতিসরিত রশ্মি, তার মানে এটা আই এর ভ্যালু, এটা হলো আমার আর এর ভ্যালু। তার মানে বলতেছে যে দুইটার সাইনের অনুপাত, মানে দুইটাই সাইন হবে, এটাও সাইন এটাও সাইন। তাইলে কোনটার সাইন? প্রথমে হলো গিয়ে আমার আপতিত রশ্মি, পরবর্তীতে হবে প্রতিসরিত রশ্মি, তাহলে তাদের অনুপাত মানে তাদের ভাগ, তাহলে এটা হবে ইটার মান। সো এটাই হলো বেসিক্যালি আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র। আমরা ওই যে প্রতিসরণকের যে সূত্রটা শিখি বা যে সূত্রটা ইউজ করি ওটা বেসিক্যালি এখান থেকেই পাওয়া যায়। পরবর্তী 7 নম্বর কোয়েশ্চেনে বলছে অভিলম্ব কাকে বলে। এই যে লম্বা করে যে দাগটা না, এটাকে অভিলম্ব বলে। এই যে এই দাগটাকে বলে বিভেদ তল। সো আমরা অভিলম্বের সংজ্ঞা যখন চাইবে তখন আমরা কিভাবে আসলে আনসার করব? আমাদের আপতিত রশ্মি বিভেদ তলের যেই বিন্দুতে আপতিত হয় সেই বিন্দু থেকে দুটি মাধ্যমের উপরে অঙ্কিত যেই লম্ব, সেই লম্বটাকে বলা হচ্ছে অভিলম্ব। এই যে আমাদের বিভেদ তলের উপরে যেই লম্বটা, এটাকে বলতেছে কি? অভিলম্ব। পরবর্তী কোয়েশ্চেনে বলা হচ্ছে প্রতিসরণ কোণ আসলে কি। তাহলে প্রতিসরণ কোণ কি বলতো? আমাদের এই যে আপতিত রশ্মিটাকে যখন আমরা পাস করতেছি, এই যে এটা ধরো এই যে প্রথম তীর চিহ্নটা, ঠিক আছে, এটা হলো আমাদের আপতিত রশ্মি, এবং পরবর্তী যে তীর চিহ্নটা দেওয়া থাকে যেখান থেকে তীর চিহ্নটা বের হয়ে যায় ওইটাকেই বলে বেসিক্যালি প্রতিসরিত রশ্মি, ঠিক আছে? তাহলে আমাদের বলা হচ্ছে আলোর প্রতিসরণের প্রতিসরিত রশ্মি অভিলম্বের সঙ্গে যেই কোণ উৎপন্ন করে, এইটা আমার প্রতিসরিত রশ্মি, এটা অভিলম্ব, এটার সাথে যেই কোণটুকু উৎপন্ন করে এটার কথা কিন্তু আমরা বলি না, আমরা বলতেছি এই অভিলম্বের সঙ্গে যেই কোণটা উৎপন্ন করে সেই কোণটাকে বলা হচ্ছে প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণকে আর দ্বারা প্রকাশ করা হয়। তারপরে পরের প্রশ্নে বলা হচ্ছে আলোর প্রতিসরণের প্রথম সূত্রটা কি। সো আমাদের প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটাতে বলা হচ্ছে আপতিত রশ্মি, আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি এগুলো একই সমতলে থাকে। পরবর্তী প্রশ্নতে বলছে লেন্স কি। লেন্স কি? লেন্স হলো দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকেই বলা হয় লেন্স। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্নতে বলা হচ্ছে ফোকাস দূরত্ব আসলে কাকে বলে। তাহলে ফোকাস দূরত্ব আমাদের কাকে বলে? ধরো একটা কেন্দ্র থেকে একদম আমার যতটুকু পর্যন্ত ফোকাস, এই পর্যন্ত যতটুকু দূরত্ব থাকবে সেই দূরত্বকে আমরা বলবো ফোকাস দূরত্ব। পরবর্তী প্রশ্নতে চলে গেলে বলা হচ্ছে প্রধান ফোকাস কাকে বলে। তাহলে আমাদের লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল এবং নিকটবর্তী যে রশ্মিগুচ্ছ আছে সেগুলো প্রতিসরণের পরে প্রধান অক্ষের যেই বিন্দুতে মিলিত হয়, মানে ধরো সবগুলো রশ্মি ধরো আমার হলো এসে হলো গিয়ে যেই বিন্দুটাতে, যেই পয়েন্টটাতে হলো মিলিত হচ্ছে বা যেই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, ধরো মনে হচ্ছে না যে এখান থেকে সব ছড়ায় যাচ্ছে, সেই বিন্দুটাকে বেসিক্যালি প্রধান ফোকাস বলে। পরবর্তী প্রশ্নতে বলছি বক্রতার কেন্দ্র কোনটা। তাহলে আমাদের লেন্সের পৃষ্ঠসমূহ যে গোলকটার অংশ, মানে যেই গোলকের অংশ, সেটাকেই বলা হয় তার বক্রতার কেন্দ্র। পরবর্তী কোয়েশ্চেনে বলছে লেন্সের ক্ষমতা কাকে বলে। ক্ষমতা মানে হলো গিয়ে পাওয়ার। এই যে ধরো আমি চশমা পরছি, ঠিক আছে, আমার চশমার লেন্সের কি একটা পাওয়ার আছে না? তাহলে আমার এই যে এই পাওয়ারটা আসলে কিভাবে আসলে আসে বলো তো? পাওয়ারটাকে আমরা আসলে দেখতে পাই আমার চোখের ফোকাস দূরত্ব আসলে কতটুকু সেটার উপরে ডিপেন্ড করে। তাহলে সংজ্ঞা যখন বলবো আমরা কিভাবে লিখবো? যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে কোনো লেন্সের অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত করার প্রবণতাকে লেন্সের ক্ষমতা বলে। এখন দেখো তো আমাদের চোখের প্রবলেম এক একজনের এক এক রকমের না, কেউ কাছে জিনিস দেখতে পায় না, কেউ দূরবর্তী জিনিস দেখতে পায় না। তাহলে যে দূরে জিনিস দেখতে পায় না সে আমরা অবতল লেন্স ব্যবহার করে থাকি, আবার যে কাছে জিনিস দেখতে পায় না সে তোমার হলো গিয়ে উত্তল লেন্স ব্যবহার করে থাকি। তাহলে বিভিন্ন রকমের প্রবলেম কিন্তু হয়। তাহলে আমাদের প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমরা কি করি? লেন্সকে অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত করি, আর যার যেই প্রবলেম সেই প্রবলেম ওয়াইজ। তাহলে এই যে এই জিনিসটা করার যে প্রবণতা সেটাকেই বলা হচ্ছে লেন্সের ক্ষমতা। এখন লেন্সের এই যে ক্ষমতার এসআই একক কি? যে আমি ধরো আমার চশমার পর -1.5, তাহলে -1.5 আসলে কি? -1.5
ডায়োপ্টার, ঠিক আছে, আন্তর্জাতিক একক হলো ডায়োপ্টার, ডি দ্বারাও প্রকাশ করা হয় এটাকে। তারপরে দেখো ডায়োপ্টার কি বলা হচ্ছে, ডায়োপ্টার হলো কোনো লেন্সের ক্ষমতার প্রচলিত একক, ঠিক আছে, 1 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট লেন্সের ক্ষমতাকে 1 ডায়োপ্টার বলা হয়। পরবর্তী কোশ্চেনে বলছি স্পষ্ট দর্শনের বা স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু আসলে কাকে বলা হয়। তাহলে আমাদের চোখের সাপেক্ষে সব থেকে নিকটের বা সব থেকে কাছের যেই বিন্দু পর্যন্ত লক্ষ্য বস্তুকে বিনা শ্রান্তিতে মানে কোনো কষ্ট ছাড়া একদম তুমি আরামসে দেখতে পারবা, সেটাকেই বলা হয় স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব মানে নিকট বিন্দু। সো তারপরে বলা হচ্ছে চালসে কি। সো চালসে আসলে কি, চালসে বলতে বোঝায় যে 40 যেই ব্যক্তি 40-এর উপরে হয়ে গেলে মানুষের চোখের অটোমেটিক্যালি প্রবলেম দেখা দিতে স্টার্ট করে না, তাহলে 40 ঊর্ধ্ব ব্যক্তির ক্ষেত্রে চোখের যে ত্রুটি দেখা যায় সেটাই হলো চালসে। পরবর্তী কোয়েশ্চেনে বলা হচ্ছে হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া কি। চোখের যেই ত্রুটির জন্য চোখ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে দেখতে পায় না, ঠিক আছে, ধরো আমি কাছে জিনিস দেখতে পাচ্ছি বাট আমার প্রবলেম অ্যাকচুয়ালি এটাই, আমি দূরের জিনিস দেখতে পাই না, তাহলে এটাই হলো কি আমার হ্রস্ব দৃষ্টি, মানে আমার দৃষ্টিটা ছোট, আমার দৃষ্টিটা ক্ষীণ বা মায়োপিয়া বলা হয়। তারপরে দেখো দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কাকে বলা হয়। তাহলে আমাদের যেই ত্রুটি একদম এক্স্যাক্টলি উল্টা, ধরো আমরা দূরের বস্তু দেখতে পাই বাট কাছের বস্তু দেখতে পাই না, এই ধরনের প্রবলেম সাধারণত আমাদের এই যে মানুষদের হয় না, এগুলো জেনারেলি বৃদ্ধ মানুষদের আসলে হয়ে থাকে, ঠিক আছে, যে পেপার পড়তে পারে না, কোরআন শরীফ পড়তে পারে না, ছোট ছোট লেখাগুলো আসলে পড়া যায় না। সো চোখের যেই ত্রুটির জন্য আসলে চোখ কি করে, দূরের বস্তু দেখে কিন্তু কাছের বস্তু আসলে দেখতে পায় না, তাকেই বেসিকলি দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া বলে। আশা করি আজকে ক্লাসটি সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার একটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।